ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের রাতুল চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে 26শে চৈত্র 1352 সাল মঙ্গলবার। আজকাল বেশ গরম পড়েছে। শ্রী ঠাকুর সকালের দিকে মাতৃমন্দিরের পেছন দিকে বকুলতলায় একখানি বেঞ্চিতে বসেছেন। শরৎ হালদা, প্রমোদ দে, বঙ্কিম রায়, শশধর সরকার, হরিদাস ভদ্র প্রভৃতি কাছে আছেন। গরম পড়েছে বলে বঙ্কিমদা কলকাতা থেকে বিজলি পাখা আনবার প্রস্তাব করলেন। সেই সঙ্গে শ্রী ঠাকুর অনেকগুলি ব্যক্তিগত কথা বললেন। না রে, ওতে সুখ হবে না, ওর চাইতে তালপাতার পাখা আরাম বেশি। অবান্তর প্রয়োজন বাড়িয়ে তার বাধ্য হয়ে পড়লে মানুষ দিন দিন পরাধীন হয়ে পড়ে। পায়ের অসুখের সময় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম পাড়ত, সেই যে বদ অভ্যাস হয়ে গেল, তখন থেকে না ঝাঁকালে আর ঘুম আসে না। আগে আমি কারোর সেবা নেবার কথা ভাবতেই পারতাম না, অনেকেই মন ক্ষুণ্ণ হতো, তাই বাধ্য হয়ে এটা ওটা করতে দিতাম। কামের মধ্যে কাম হয়েছে, মানুষকে খুশি করতে যে তাদের সেবা নিয়ে নিয়ে আমি খোড়া হয়ে পড়েছি। আগে কত ঘোরাফেরা করেছি, চরকির মতো ঘুরতাম, অনেকে এসে তাদের প্রয়োজন মতো আমাকে পেত না, পরে বাধ্য হয়ে বসে গেলাম। বসে থাকতে থাকতে এখন জবুথবু হয়ে পড়েছি, শরীর আর বয় না। অভ্যাস বড় জবর জিনিস। অন্যের প্রয়োজনকে আমি সব সময় নিজের প্রয়োজনের থেকে বড় করে দেখতে অভ্যস্ত। এই করতে যেয়েই অন্যের জন্য সময়, শক্তি, মনোযোগ অকাতরে দিয়েছি, কিন্তু সময় করে নিজের ছাওয়াল পাওয়ালদের দিকে তেমন নজর দিতে পারিনি। এমন যদি কাউকে পেতাম যে আমি না বলতেই আমার হয়ে আমার দায়িত্বগুলি যথাসম্ভব নিজের কাঁধে তুলে নিয়ে আমায় একটু মুক্ত করে রাখে, তাহলে কাজের পক্ষে আরও সুবিধা হতো। এমন করে ক্লান্ত হয়ে পড়তাম না। এরপর অন্য প্রসঙ্গ উঠল। শরৎদা জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেন বর্ণাশ্রম সার্বজনীন ব্যাপার, কিন্তু সর্বত্র এর প্রয়োগ সম্ভব হবে কি করে? শ্রী ঠাকুর, বংশগত সহজাত গুণগুলি লক্ষ্য করেই সেই গুণ অনুযায়ী কাজের ব্যবস্থা করতে হয়। অন্তত 7 পুরুষের খবর নিতে হয়। অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও বংশগত জীবিকার দৃষ্টান্ত বিরল নয়। কত মুসলমান পরিবার আছে যারা হয়তো পুরুষ পরম্পরায় কাপড় বোনে, কোনো কোনো পরিবারে হয়তো বংশগতভাবে ভূষমালের ব্যবসা করে বা চাষবাস করে বা গাড়োয়ানের কাজ করে। কোনো কোনো পরিবার হয়তো বাপ বড় বাপের সময় থেকে মৌলিনা মৌলভীর কাজ করে। এদের বিয়ে থাওয়াও আবার সমপর্যায়ে ঘরের সঙ্গে হয়। যাদের সঙ্গে জীবিকা, আচার আচরণে মিল আছে, এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রাচ্য, পাশ্চাত্য সব জায়গায় যে কিছু কিছু পাওয়া যাবে না তা নয়। এমনতর বিন্যাস করা লাগে যাতে সমাজের সমস্ত রকমের প্রয়োজনকে পূরণ করা যায়। বিভিন্ন গুচ্ছের ভিতর দিয়ে এমনতর বিন্যাস করা লাগে যাতে সমাজের সমস্ত রকমের প্রয়োজনকে পূরণ করা যায় বিভিন্ন গুচ্ছের ভিতর দিয়ে। আশ্রম হলো বিবর্ধনমুখী বৈজ্ঞানিক ও বাস্তব বিন্যাস। এতে বংশ পরম্পরায় একই অনুশীলন করে চলে, তাই দক্ষতা অভিজ্ঞতা সঞ্চিত হতে হতে চলে। হাতড়ে হাতড়ে সময় নষ্ট হয় না, বেকারের বালাই থাকে না। আবার মনে হয় বর্ণাশ্রমের কাঠামো সার্বজনীন, উপযুক্ত ও প্রয়োগযোগ্য। এখন এর মূল জিনিসগুলি বুঝে নিয়ে ক্ষেত্র অনুযায়ী মনোবৈজ্ঞানিকভাবে করতে অগ্রসর হতে হবে। কোনো শাস্ত্র বা বিজ্ঞান বা সমাজ ব্যবস্থা কখনো মানুষের প্রকৃতিগত কর্মকে অস্বীকার করতে পারে না। তাই বর্ণাশ্রমের পক্ষে জনমত গঠন করা কঠিন কিছু নয়। অবশ্য এই জিনিসটা যেখানে যেমন করে বললে মানুষের মাথায় ধরে, সেখানে তেমন করে বলতে হবে। এটা হিন্দু সমাজের বিধান বলে আমি সব সমাজেই চালু করতে বলি না, কিন্তু কল্যাণকর বিজ্ঞানসম্মত বিধান বলে যেখানে যেমনভাবে অবলম্বন করা সম্ভব তাই করতে বলি। পিতৃপুরুষের সাধনা ধারার সঙ্গে সন্তানের যদি কোনো যোগ না থাকে, এক এক পুরুষ যদি খুশি মতো এক এক কাজ করে ও এক একভাবে চলে, তাহলে দক্ষতা ও তীব্র সংকলিত হয়ে উঠতে পারে না। সেটা কি মনুষ্য সমাজের পক্ষে ভালো? শুধু অন্ন বস্ত্রের সমস্যা তো মানুষের সমস্যা নয়। মানুষের যোগ্যতা ও চরিত্রকে ক্রমধিগমনের ঈশ্বরস্পর্শী করে তুলতে হবে। সেদিক দিয়ে শক্তি ও সাধনা লক্ষ্যভ্রষ্ট অপচয় কখনো সমর্থন করা যায় না। মেদিনীপুরে যজ্ঞেশ্বরদা বাড়ি যাওয়ার অনুমতি চাইলেন। শ্রী ঠাকুর চোখ তুলে চাইলেন তার দিকে, করুণভাবে বললেন, আজ না গেলে হয় না যজ্ঞেশ্বরদা, আপনি যেমন বলেন। শ্রী ঠাকুর এইবার হাসি হাসি মুখে বললেন, আমি তো কই যে কদিন পারিস থেকে যা, খামাখা বাড়ি যাব করে গোল করিস কেন?
যজ্ঞেশ্বরদা হাসতে হাসতে বললেন, আচ্ছা শরৎদা, আপনি বলেন বিপ্রের পুরনো ধাত, তার পরিচয়টা কি? সেজে ঠাকুর, সে ততই অন্যের স্বার্থান্বিত হয়, মানুষকে সেবা দেয়, তার অভাব ও অপূর্ণতা পূরণ করতে চেষ্টা করে। মানুষ কিসে সুখ পায়, আনন্দ পায়, এই তার ধান্দা। ভুলের দরুন অপকর্মের ভিতর গিয়ে পড়লেও ওই ধাঁচ তার থাকে। অমন্তর দেখলে বুঝবেন, সঙ্গদোষে খারাপ হয়ে থাকলেও তার রক্ত ঠিক আছে। আমার মনে হয় আমাদের দেশের কায়স্থরী ক্ষত্রিয় পদবাচ্য। গোড়ায় যে 5 জন এসেছিল তাদের পূর্বপুরুষ সম্বন্ধে ঐতিহাসিক তথ্য সংগ্রহ করতে হয়। কুলীন কায়স্থরা বেশ উদার ও সুকৌশলী। শাসনকার্য পরিচালনায় তাদের অল্প বিস্তর দক্ষতা দেখা যায়। বৈশ্যদের অর্থনৈতিক দক্ষতাও চমৎকার। আচার নিয়ম, পরিষ্কার পরিচ্ছন্নতা, হিসাব নিকেশ নিখুঁত। শরৎদা, বর্তমানে হিন্দু সমাজকে দেখে মানুষ বর্ণাশ্রম সম্বন্ধে নিষ্প্রশ্ন হতে পারে না। সেজে ঠাকুর, সব প্রশ্নকেই নিরসন করে দ্বন্দ্বকে সমাধান করে মানুষের অন্তরে অন্তরে সাড়া জাগাতে হবে। বারবার মানুষের কাছে সনাতন সত্যের কথা করা লাগবে। ঢাক পিটিয়ে বলতে হবে সনাতন সত্য বলে স্থিতিশীল কিছু নয়, তা করতে করতে বিবর্তনই হতে হতে চলেছে, অস্তিত্বে প্রগতিপন্ন করে। আমরা অতীতে ফিরে যেতে চাই না, কিন্তু অতীতের সত্তা পোষণী ভিত্তির উপর দাঁড়িয়ে বর্তমান ও ভবিষ্যৎকে সম্বর্ধন মুখর করে তুলতে চাই, সত্যের কারবার অস্তিত্ব ও সত্তাকে নিয়ে। এই অস্তিত্ব ও সত্তাকে পুষ্ট করতে যা যা করা লাগে তাই করাই ধর্ম ও সত্য সাধনা। কঠোর শ্রমে উৎকর্ষকে অধিগত করতে হবে এবং তা জীবনীয় প্রত্যেকটি ব্যাপারে। আশ্রম কথার মানেও তাই। আশ্রম তাই ততই শিক্ষাকেন্দ্র। জাতির উন্নতির জন্য তপস্যা ও বীর্য উৎকর্ষ 2 রকমই ব্যবস্থা করতে হবে। বর্ণাশ্রমের মধ্যে এই 2 রকমেরই বিধান আছে। বর্ণাশ্রমী সমাজ তাই বিধিমাফক বিয়ের ওপর অতখানি জোর দেয়। কোনো দেশের ভবিষ্যৎ সম্বন্ধে যদি আঁচ করতে চান তাহলে প্রথমেই দেখবেন তাদের বিবাহ বিধান কেমন। মানুষকে দোহাই দিয়ে বলবেন, বুঝিয়ে বলবেন, কঠোর শাসনে বলবেন, যাতে কিছুতেই প্রতিলোম বিয়ের মধ্যে না যায়। অনেক জায়গায় শুনি বৈদ্য কাস্তের মধ্যে বিয়ে জলভাতের মতো চলে। এর মধ্যে বিয়ে কিন্তু চলে না। বৈদ্য মূলত কায়স্থের থেকে বাপের দিক দিয়ে বড়, কিন্তু মায়ের দিক দিয়ে ছোট। কায়স্থ বৈদ্যের থেকে মায়ের দিক দিয়ে বড়, কিন্তু বাপের দিক দিয়ে ছোট। তাই বৈদ্য ও কায়স্থের মধ্যে কোনো সম্পর্ক করার মানেই কোনো না কোনোভাবে প্রতিলোমকে প্রশ্রয় দেওয়া। বর্ণাশ্রমে অনুলোম বিয়ের কোনো বাধা নেই। অনুলোম পারস্পরিক স্বার্থ সম্বন্ধতা ও সুপ্রজননী ধৃতি বর্ধিত হয়ে চলে। বিবাহের পবিত্রতা ভিতর দিয়ে জাতকের মধ্যে উদ্দেশ্য পবিত্রতা গজিয়ে ওঠে। কোনো একটি দাদার এককালীন উদ্দীপ্ত চলন সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর সে সম্পর্কে বললেন, স্বাভাবিক চলা এবং আবেশের চলা ঢের ফারাক। আবেশের চলা দেখে কিছু বোঝা যায় না। অবশ্য শরীরের দরুন মানুষ অনেক সময় নিরুৎসাহ হয়ে পড়ে। অবশ্য কারোর জন্মগত প্রকৃতি যদি ভালো হয়, শরীর খারাপ হলেও তা বদলায় না। শরৎদা, ক্ষত্রিয় তো রাজা হবার কথা, কিন্তু ক্ষত্রিয়ের মধ্যে তো বহু বংশ আছে। কোন বংশ থেকে হবে? সেজে ঠাকুর, রাজা হিসাবে থাকুক বা না থাকুক, এমনকি গণতন্ত্র যদি হয়, তাহলে সেখানে উপযুক্ত ক্ষত্রিয় ধর্ম ও কৃষ্টির রক্ষক ও ধারক হিসাবে থাকা দরকার। তারা শাসন পরিচালক হতে পারে। শরৎদা, বর্ণচিত কর্ম ছাড়া অন্য কর্মে যদি কারো বিশেষ দক্ষতা থাকে? সেজে ঠাকুর, একজন বামুন হয়তো ভালো জুতা তৈরি করতে পারে, কিন্তু তাই বলে সে জীবিকা হিসেবে মুচির কাজ করতে যাবে না। মুচিরা হয়তো তার কাছ থেকে ভালো করে জুতো তৈরি করা শিখবে। আচার্য হিসেবে তাদের কাছ থেকে সে হয়তো অযাচিতভাবে প্রাপ্ত দক্ষিণা নিতে পারে, কিন্তু জুতোর ব্যবসা সে করতে পারে না। বিপ্র যুদ্ধ করতে পারে আপদ্য ধর্ম হিসাবে, কিন্তু সেইটা তার স্বাভাবিক কর্ম নয়। একজন তার বর্ণচিত কর্ম ছাড়া অন্য কর্ম করলেও তার মধ্যে তার সহজাত সংস্কারের রঙটা থাকে। অমিয় মা আমের গুটি ও পটল নিয়ে এসেছেন সেজে ঠাকুরকে দিতে। সেজে ঠাকুর বললেন, যা বড় বউয়ের কাছে দিয়ে আয় গিয়ে। অমিয় মা যাবার পর সেজে ঠাকুর বলছেন, ছেলেবেলায় নুন দিয়ে কাঁচা আম কত খাইছি, এখন টকের কথা মনে হলে দাঁত শিরশির করে ওঠে। একই মানুষ একই জীবনে কত রকমারি অবস্থায় পড়ে। এর কোনোটাই স্থায়ী নয়, কিন্তু কোনোটাই অস্বীকার করার উপায় নেই। মানুষ নিজের নানা অবস্থার দিকে ভালো করে চাইলেই অন্যের প্রতি সহানুভূতি সম্পন্ন না হয়ে পারে না। আপনার ছেলে হয়তো আমের গুটির লোভে গাছে গাছে চড়ে বেড়াচ্ছে। আপনার এখানকার মন দিয়ে যদি তাকে বিচার করেন, তাহলে তার আগ্রহ আবেগ কিছুতেই বুঝতে পারবেন না। ওই অবস্থায় শাসন করতে গেলে ভুল করে বসবেন। অন্যের অবস্থায় নিজেকে ফেলে দেখতে না পারার দরুন আমরা যে তার উপর কত অবিচার করি,
তার কি ঠিক আছে? যতীনদা হাসতে হাসতে বললেন, ঠাকুর, আপনি হয়তো চোখ মুখ দেখে সব ঠিক পান। কয়েকটা ব্যাপার খোকার উপরে আমার খুব রাগ হয়ে আছে। ভাবছিলাম একদিন ধরে ধোলাই দিয়ে দেব। আপনার কথা শুনে সে ভুলটা কেটে গেল। এখন মনে যে বুঝটা হয়েছে তাতে রাগটা পড়ে গেছে। দাবড়ি দিয়ে ছেড়ে দেব, মারধর করব না। সরল সুন্দর নীরব নির্মল হাসিতে এসেছে ঠাকুর মুখখানি বিকশিত শতদলের মতো লাবণ্যমধুর হয়ে উঠল। কথা প্রসঙ্গে বললেন, বৈশ্যের মেয়ে বিপ্র ক্ষত্রিয় সবার ঘরে যেতে পারে। বৈশ্যের মেয়েরা সুগৃহিণী হয়, অল্পের মধ্যে গুছিয়ে সংসার করতে পারে। ওদের হিসেবের কায়দা অসাধারণ। এবং শ্রৈত্রদের মেয়েরাও কতকটা ওই রকম। ওরাও কুলীন ও বংশজ সব ঘরেই যেতে পারে। অনেক বিপ্র পরিবারের মধ্যে বৈশ্য ক্ষত্রিয় ইত্যাদির গুণ প্রধান দেখা যায়। আমার মনে হয় তার কারণ হলো ওরা হয়তো পুরুষানুক্রমিকে ব্রহ্মজ্ঞ হওয়ার ফলে ওইসব বর্ণ থেকে বিপ্রবর্ণে উন্নীত হয়েছে। যতীনদা, মেয়েদের কোন বয়সে বিয়ে হওয়া ভালো? শেষে ঠাকুর, উন্নত প্রকৃতির ছেলে মিললেই গৌরদানেও আমার কোনো আপত্তি নেই। এমনই মনে হয় 15-16 বছরের মধ্যে বিয়ে দেওয়া ভালো। একজন জানতে চেয়েছেন সে চাকরি করবে কি না। শেষে ঠাকুর সেই প্রসঙ্গে হরেন্দাকে বললেন, অগাত্যা করতে পারে। চাকরি আমার পছন্দ হয় না, ওতে মস্তিষ্ক সর্বতোমুখী বিকাশ ব্যাহত হয়। শেষে দেখে চাকরি ছাড়ার পথ নেই। চাকরি চলে যাওয়াকে জীবন বের হয়ে যাওয়ার সামিল মনে করে। স্বাধীনভাবে কিছু করার অভ্যাস থাকলে অমন করে আত্মবিশ্বাস হারায় না। গড় খেলেও আবার ঠেলেও ওঠে। রাশিয়ার সর্ববিধ কর্মরাষ্ট্রের অধীন সেই সম্পর্কে কথা উঠল। সেজে ঠাকুর তাতে বললেন, তার মানে রাষ্ট্রের অধীনে সবাই চাকরে। এর ফলে জনসাধারণ প্রতিকূলতা ও প্রতিযোগিতার সম্মুখীন হয়ে ব্যক্তিগত দায়িত্ব ঝুঁকি নিয়ে স্বাধীন কর্মের মাধ্যমে সৎভাবে জীবিকা অর্জনের দক্ষতা হারিয়ে ফেলবে। যদি কালের গতিকে কোনোদিন তেমনতর প্রয়োজন উপস্থিত হয়, তখন লোকগুলি বুঝবে তাদের অন্য সব রকম শিক্ষা ও যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কি হারিয়েছে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।